সো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর টেস্ট পেপারের সলিউশন নিয়ে। আজকের কিন্তু আমরা করব পর্ষদের টেস্ট পেপার। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে স্যার আপনি পর্ষদের টেস্ট পেপারের সলিউশন করুন। তো আজকে সেই জন্য আমরা চলে এসেছি সেট 1 পেজ নাম্বার 378 নিয়ে, ঠিক আছে। আর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এবিটি এর প্রায় 4টে মতো সেট কিন্তু করিয়ে দিয়েছি। Okay. সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। এবিটি এর সলিউশনগুলো দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 378-এ। কিন্তু আজকে আমরা কোন অঙ্ক করব? তো দেখো, আমরা একের দাগের সব এমসিকিউ করব, দুয়ের দাগের শূন্যস্থান, তিনের দাগের সত্য মিথ্যা সব কটা করে ফেলবো। তাহলে চলো আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব 378 পেজের একের দাগের এমসিকিউতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, একের দাগের এক থেকে চলো আমরা স্টার্ট করে ফেলি। তো দেখো, একের দাগের একে কি বলে দিয়েছে। তো দেখো, একের দাগের একে দেখবে বলে দিয়েছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তাহলে সুদ মানে ইন্টারেস্টটা কত বলে দিয়েছে? ইন্টারেস্টটা বলে দিয়েছে আসলের কত? 1/4 অংশ, ঠিক আছে। মানে আসল যদি হয় আমার এক্স, আসলটা যে কত আমি তো জানি না, তাই না? আসলটা যে কত আমি তো জানি না। আমি ধরে নিচ্ছি আসলটা হলো এক্স টাকা। পি পি মানে তো আসল, সেটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা। এইবারে ইন্টারেস্ট কত বলছে, খুব ভালো করে দেখবে। ইন্টারেস্টটা বলছে আসলের 1/4 অংশ, তাই তো। আসলের 1/4 অংশ। তার মানে আসলটা হলো আমার কত? আসলটা হলো কত? এক্স, তার 1/4 অংশ। এই যে দেখো 1/4, বোঝা গেল? এই হলো আসল, তার 1/4। তাহলে 1/4 করলে কত হবে বলো? এক্স আর এককে গুণ করলে কত হবে? এক্স। আর এখানে দেখো নিচে কত রয়েছে? 4। তাহলে হবে কত? x/4 টাকা, তাই না? বোঝা গেল? x/4 টাকা। তারপরে দেখো এখানে টাইমটা তো বলেই দিয়েছে 5 বছর। টাইমটা দেখবে বলেই দিয়েছে কত? 5 বছর। আমাদের কাছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট বা আর জানতে চেয়েছে। তাহলে চলো আমরা সরল সুদের সূত্র যেটা জানি সেটা দিয়েই অঙ্ক করব। সরল সুদের সূত্র আমরা কি জানি? সরল সুদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু PTR/100, তাই তো। তাহলে আই এর জায়গাতে আমরা কত লিখবো? আই মানে আমরা কত জানি? আই মানে হলো এই যে দেখো, যেটা হলো তোমার আসল তার 1/4, তার মানে হলো কত? x/4। তাহলে এই হলো x/4। পি এর জায়গাতে কত বসাবো? এক্স বসাবো। টি এর জায়গাতে 5 বসাবো। আর এর জায়গাতে কত বসাবো? আর এর মানটাই তো জানি না, এটাই তো বের করতে হবে। তাহলে নিচে 100 বসাবো। এবারে আমরা দেখো কি করব? কাটাকুটি করব। দেখো এখান থেকে এক্স আর এক্স বাদ চলে গেল দুটো সাইডে। এবারে দেখো 100টা দাগের নিচে রয়েছে, তার মানে কি ভাগ। এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। আর দেখো এখানে 5টা দেখো রয়েছে গুণ, তাহলে 5টা এই এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। মানে 5টা ওপরে রয়েছে, এই দিকে আসলে কি হবে? দাগের নিচে হয়ে যাবে। 100টা দেখো দাগের নিচে রয়েছে, এখানে গেলে এই সাইডে গেলে দাগের ওপরে হয়ে যাবে। বোঝা গেল কি করলাম? 100টা দাগের নিচে ছিল, এখানে গিয়ে ওপরে বসে গেল। 5টা ছিল ওপরে, এই সাইডে গিয়ে নিচে বসে গেল। কাটাকুটি করব, হয়ে যাবে দেখো 5 একে 5, 100কে ভাগ করলে কত হবে? 5 20 100। আবার দেখো 4 একে 4, 4 5 এ 20। তাহলে আমরা এখানে অ্যান্সার কত পাচ্ছি? আর ইজ ইকুয়াল টু, এই যে দেখো আর সমান সমান দেখো এখানে পাচ্ছি কত? 5। তাহলে এখানে আমরা পাচ্ছি 5। আর এখানে আর, তার মানে আরটা কত? 5%। এই তো আমাদের হয়ে গেল। অপশনে দেখো রয়েছে এ এর দাগেতেই এর অ্যান্সার রয়েছে। তাহলে এ এর দাগে তোমরা টিক মেরে দেবে। চলো দুয়েরটায় যাই। ও দেখো এবারে আমরা করব কতটা? একের দাগের 2। সেখানে দেখো কি বলে দিয়েছে? এক্স ইজ টু ওয়াই, খুব ভালো কথা। ইজুকাল টু দেখবে বলে দিয়েছে 5:7 হলে আমাদের কাছে জানতে চেয়েছে যেটা, সেটা হলো 1/x এর স্কোয়ার ইজ টু 1/y এর স্কোয়ার। এই মানটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। দেখো এখানে
এক্স মানে কত? এক্স মানে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি তো এক্স ইজ ইকুয়াল টু 5, সাথে একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে বলে। আবার দেখো ওয়াই এর মানে কি 7, তাহলে ওয়াই মানে আমি কি লিখতে পারি 7, একটা ধ্রুবক ধরে নিলাম কে। এটা নাও ধরতে পারো, এমসিকিউ তো জাস্ট রাফলি করে দেবে। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে এবারে যেটা, সেটা হলো 1/x এর মাথাতে দেখো স্কোয়ার রয়েছে ইস টু, আবার দেখো রয়েছে 1/y এর মাথাতে এই যে দেখো এখানে স্কোয়ার রয়েছে। তাহলে বোঝা গেল তো? এবারে চলো আমরা মান বসাবো। তাহলে দেখো আমরা যে মান বসাবো, এক্স এর জায়গাতে কত বসাবো? এই দেখো এক্স মানে হলো কত 5k, তাহলে আমরা বসাবো কত 5k। এবারে দেখো এখানে যেহেতু দেখো স্কোয়ার রয়েছে, দেখতে পেয়েছো তো এখানে যেহেতু দেখো স্কোয়ার রয়েছে, তাহলে আমরাও এখানে কি দেবো স্কোয়ার দেবো ইস টু ওয়াই এর জায়গাতে আমি কত বসাবো 7k, তাহলে দেখো এই দেখো 7k, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে দেখতে পেয়েছো তো স্কোয়ার, তাহলে আমিও এখানে দেবো স্কোয়ার। তাহলে দেখো দুটো সাইডে না কে আর কে কে বাদ দিয়ে দাও, ভাবো কেটে গেছে, কে আর কে বাদ দাও, তাহলে এখানে থাকছে 1। এই স্কোয়ারটা যদি 5-এর মাথায় বসে তাহলে কত হবে 25 ইস টু এই স্কোয়ারটা দেখো যদি 7-এর মাথায় বসে তাহলে কত হবে, হবে 49। বোঝা গেল তো? এতদূর প্রায় অঙ্ক শেষ, কিন্তু আমি তোমাদের বলেছি অনুপাতকে কখনো ভগ্নাংশে রাখা যাবে না। অনুপাতকে কখনো ভগ্নাংশে রাখবে না। আর বইয়ের অপশানেও কিন্তু এই রকম কোনো ভগ্নাংশ দিয়ে উত্তর দেওয়াও নেই, যে অ্যান্সারে তোমরা দেখবে সেখানে কিন্তু দেখবে পূর্ণ সংখ্যা লেখা আছে, তাই না? মানে এরকম থাকতে হবে, ভাবো 3:4 এরকম থাকতে হবে, কোনো ভগ্নাংশ থাকা চলবে না। তাহলে ভগ্নাংশ তুলতে গেলে আমাদের কি করতে হয় বলো? ভগ্নাংশ তুলতে গেলে এই যে ভগ্নাংশের হরে যারা থাকে, হরে মানে এই যে নিচে যেগুলো থাকে, এই যে নিচে যেটা রয়েছে 25 আর 49, তার লসাগু করতে হয়। 25 আর 49-এর আমি যদি লসাগু করি, তাহলে 25 আর 49-কে তো কিছু দিয়েই ভাগ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হয়, যখন কিছু দিয়েই ভাগ করা যায় না তখন কি করতে হয়, এই দুটোকে আমরা গুণ করে দিই, 25 × 49 করে একটা উত্তর পাবো। গুণফলটা কত লেখার দরকার নেই, ঠিক আছে? আমাদের লসাগু এই দুটোকে গুণ করে কিছু না কিছু একটা তো আসবে, সেটা গুণ করে লেখার কোনো দরকার নেই, কিচ্ছু লেখার দরকার নেই। শুধু লসাগু হলো এই দুজনের গুণফল, এইটুকুনি মনে রাখবে, লসাগুটা হলো এদের দুজনের গুণফল। এবারে যে লসাগুটা হয়েছে এটাই তো আমাদের লসাগু, এই যে গুণফলটা এটাই তো আমাদের কি লসাগু। তাহলে আমরা কি করব বলো তো? এই যে লসাগুটা পেয়েছি না, এই যে লসাগুটা পেয়েছি, এইটাকে কি করব, একবার এই ভগ্নাংশের সাথে গুণ করব, একবার এই ভগ্নাংশের সাথে গুণ করব। তাহলে দেখো ব্যাপারটা কেমন হচ্ছে। দেখো এখানে কত রয়েছে, আমি এই সাইডে করছি, হ্যাঁ দেখো এখানে কত রয়েছে 1/25, তাই তো 1/25 ইস টু, তারপরে দেখো এখানে কত রয়েছে 1/49, 1/49। এবারে আমি কি করব, এই যে খুব ভালো করে দেখবে, এই যে আমরা লসাগুটা পেয়েছি, লসাগুটা হলো 25 × 49, সেইটাকে একবার এইখানে গুণ করব, দেখো 25 × 49, 25 × 49, তাহলে দেখো এখানে গুণ করে দিলাম, বোঝা গেল তো? এই যে এই অংশটাকে দেখো আমি একবার এখানে গুণ করে দিলাম, এখানে গুণ করলাম, আবার এইটার সাথে গুণ করব, 1/49-এর সাথে গুণ করব, কাকে? এই যে লসাগুটাকে, মানে 25 × 49, বোঝা গেল? তাহলে দেখো লসাগুটাকে গুণ করে দিলাম, তাহলে দেখো এখানে কত হচ্ছে 25 আর 25 কেটে গেল, তাহলে এখানে থাকছে কত 49। আবার দেখো এখানে 49 আর 49 কেটে গেল, তাহলে থাকছে কত 25। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি করলাম বলতো, 1/25-এর সাথে এই যে 1/25-এর সাথে এইটা আমি কাকে গুণ করলাম, এই যে এই লসাগুটাকে গুণ করলাম। আবার দেখো এই যে 49, এই যে 1/49, তার সাথে আমি কাকে গুণ করলাম, এই যে দেখো কাকে গুণ করলাম, এই যে লসাগুটাকে দেখো এখানে গুণ করে দিলাম, তারপর কাটাকুটি করলাম, শেষ হয়ে গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কতটা, 2-এরটা। চলো 3-এর দাগে যাই। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আগে চলো অল্প অল্প করে পড়ে আমি আঁকবো। তাহলে দেখো আমি বেশ বড় করে একটা বৃত্ত আঁকছি, বেশ বড় করে আমি একটা বৃত্ত আঁকছি,
বৃত্তটার কেন্দ্র দেখো বলেই দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত, এবং জ্যা দুটো দেখো কি কি বলে দিয়েছে, এই দেখো জ্যা হলো বলে দিয়েছে এ বি জ্যা, দেখো বলে দিয়েছে এ বি হলো জ্যা, আরেকটা বলে দিয়েছে সিডি জ্যা। তাহলে দেখো এই হলো সিডি জ্যা, পরস্পরকে বলেই দিয়েছে ছেদ করেছে। তাহলে এই দেখো এই হলো সি আর এই হলো ডি। এই জ্যা দুটো কি করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি পি বলে, পি বিন্দুতে ছেদ করেছে, খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে, এ পি সি, কোণ এপিসি 40 ডিগ্রি। তাহলে দেখো এই হলো এ পি সি, মানে এই কোণটা হলো কত, 40 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হলো কত, 40 ডিগ্রি। আমি তাহলে এখানে লিখে রাখি এই কোণটা হলো 40 ডিগ্রি। তারপরে দেখো আমাদের কাছে বলেছে কোণ এওসি ও বিওডি এর মান কত হবে, এওসি প্লাস বিওডি। আচ্ছা এওসি মানে তার মানে কত হবে, এই দেখো এ, এই হলো ও, এই হলো সি, তাই তো এওসি, দেখো এ ও, এই হলো সি এওসি। তাহলে এই এ ও সি মানে হলো এই যে এই কোণটা, প্লাস দেখো বলে দিয়েছে বিওডি। তাহলে বিওডি মানে কি হবে, এই দেখো এই হলো বি থেকে ও থেকে ডি, তার মানে বিওডি মানে হলো এই বিন্দুটা তো ও, এই কেন্দ্রটা, এবার বিওডি মানে হলো এই কোণটা, এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে। আচ্ছা এই কোণটার নাম কি, এ ও সি, মনে রাখবে কোণ এ ও সি প্লাস এই কোণটার নাম দেখো কি বিওডি। তাহলে বিওডি সমান সমান কত হবে। এবারে দেখো আমরা না এখানে খুব ভালো করে দেখবে একটাই মাত্র কোণের কিন্তু মান জানি, সেই কোণটা হলো এইটা, দেখো এই যে এই কোণটার মান আমরা জানি এপিসি, যেটা বইয়ের মধ্যে বলেই দিয়েছে, সেটা কত বলে দিয়েছে, 40 ডিগ্রি এপিসি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এই দুটো কোণের সমষ্টি, এই যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি জানতে চেয়েছে। তো এই দুটো কোণের সমষ্টি যদি জানতে চায়, তাহলে আমাদের কি করতে হবে বলতো, এই কোণটাকে, এই যে এই কোণটাকে না ডবল করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অধ্যায় 7-এর একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগে দেওয়া আছে। সেটা হলো কি, সেটা হলো এই দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি, এই যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হয়, এই কোণটার, এই কোণটার কি হয়, ডবল হয়। ঠিক আছে, তার মানে আমরা এখানে এইটা লেখা ছিল যে এই দুটো কোণের সমষ্টি কি হবে, এই কোণটার ডবল, এই কোণটা কত, নাম কি এ পি সি, তাই না, এপিসি, এ পি সি, এই এপিসি এর ডবল হবে 2 ইন্টু কি, এপিসি, 2 ইন্টু এপিসি। বোঝা গেল। তাহলে দেখো কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান সমান তাহলে কত হবে, 2 ইন্টু, তাহলে এপিসি এর জায়গায় কত লিখবো, 40 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, 2 আর 40কে আমি যদি গুণ করে দিই, তাহলেই আমাদের কত হবে, 80 ডিগ্রি। বোঝা গেল তো, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, এই কোণটার ডবল। ঠিক আছে, এই কোণটার কি হবে, ডবল। এই নিয়মটা কিন্তু একটা প্রয়োগে রয়েছে, প্রয়োগ থেকে একটা প্রমাণিত নিয়ম। ঠিক আছে, এটা কিন্তু প্রয়োগের একটা প্রমাণিত নিয়ম। ঠিক আছে, সেইখান থেকেই কিন্তু আমি এইটা লিখেছি, তার উপর ভিত্তি করেই আমি এই সূত্রটা লিখেছি। এই সূত্রটা আমি কোথা থেকে পেয়েছি, একটা প্রয়োগ আছে, কোষা দেখি 7.1-এ যাবে 10-এর দাগে একটা প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগের থেকেই, প্রয়োগ থেকে যে প্রমাণটা পাওয়া গেছে সেটা হলো কিন্তু এইটা, সেই প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু এই অঙ্কটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারে হবে কত, 80 ডিগ্রি, সেখানে তোমরা কিন্তু টিক মারবে। তাহলে এই হয়ে গেল 3-এর দাগ। এবার চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগে। তো দেখো 4-এর দাগে কি বলছে, 4-এর দাগে দেখো বলে দিয়েছে একটা সুষম পঞ্চভুজের, পঞ্চভুজ মানে কি, যার 5টা বাহু, মানে দেখতে এরকম হবে পঞ্চভুজ, এই তো এইটাকে বলা হয় পঞ্চভুজ। এখানে দেখো এই দেখো এই একটা বাহু, ভাবো আমি এর নাম দিচ্ছি এ বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি, এই পয়েন্টের নাম দিচ্ছি ডি, এই জায়গাটার নাম দিচ্ছি ই বলে। পঞ্চভুজ 5টা বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, 5টা বাহু। 5টা বাহু মানে এর 5টা কোণ রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলে দিয়েছে সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তাহলে দেখো এখানে কোণ কতগুলো রয়েছে, এই দেখো একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে, 5টা। এই
প্রত্যেকটা কোণ, এক একটা কোণের বৃত্তীয় মান কত। বৃত্তীয় মানের কথা বাদ দাও, আগে আমরা বের করবো এক একটা কোণের মান কত। এখানে প্রত্যেকটা কোণের মান কত। তাহলে দেখো, আমরা যদি অন্তঃকোণের সমষ্টি বের করতে চাই, তাহলে কি করে বের করতে হবে, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ করেছো। ক্লাস 8-এ আমরা কিন্তু অন্তঃকোণ বের করবার সূত্র জেনেছি, যে কোনো পঞ্চভুজ বা ষড়ভুজ সপ্তভুজ থাকলে কি করে সবকটা কোণের মান বের করতে হয়। আগে আমি এখানে 5টা কোণের সমষ্টি বের করব, ঠিক আছে। তাহলে পঞ্চভুজের, দেখো আমি এখানে লিখবো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি, তার মানে কি 5টা কোণের টোটাল মান কত আগে আমরা বের করব, তারপরে আমরা এক একটা কোণের মান বের করব, ঠিক আছে। তাহলে 5টা কোণের টোটাল মান কত, যেমন আমরা বলি না ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180, ঠিক তেমনি পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত বের করব। চলো, তাহলে এটা বের করবার সূত্র হলো 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে 2 n এর জায়গায় কত বসাবো, কতগুলো কোণ রয়েছে বা কতগুলো বাহু রয়েছে যাই বলো না কেন, কোণ কতগুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5 - 2 × 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, গুণ চিহ্ন দেব, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে আমরা এখানে গুণ করলে পাবো 3 × 2 = 6, 6 × 9 = 54, 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি হলো এই 5 জনের সমষ্টি, 5 জন মিলে হলো, 5 জন মিলে 540, 5টা কোণ মিলে 540। তাহলে এক একটা কোণ কত, শুধু এই কোণটা কত বা শুধু এইটা কত, শুধু এইটা কত বা শুধু এইটা কত বা শুধু এইটা কত, ঠিক আছে। তাহলে এক একটা কোণ কত করে, তাহলে এক একটা কোণের এক একটা কোণ কত করে হবে, 5 জন মিলে যদি হয় 540, তাহলে এক একজন কত করে হবে, 5 দিয়ে ভাগ করব তাহলেই তো হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করব, তাহলে হবে কত, 5 একে 5, 4 নামলো, 4কে তো ভাগ করা যায় না, শূন্য বসিয়ে এই শূন্যটাকে নামাবো, 5 × 8 = 40। তার মানে এক একটা কোণ আমার কত করে হলো 108। মানে এই কোণটা তোমার 108, এইটা 108, এইটা 108, এইটা 108, এইগুলো সব 108 করে। তাহলে এবারে বলছে এই যে কোণটা আমরা পেলাম 108, এইটা, এই যে পঞ্চভুজের এখন প্রতিটা কোণের মান কত 108, এই যে 108 ডিগ্রি আমরা পেলাম এক একটা কোণের মান, এই যে এটা পেলাম, এটা আমরা কোন পদ্ধতিতে পেলাম, ষষ্ঠিক পদ্ধতি, তাই না। মাথায় ডিগ্রি আছে মানে এটা কি পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। কিন্তু অ্যান্সারে আমায় কি বলছে, বৃত্তীয় পদ্ধতিতে বলো। 108কে ষষ্ঠিক পদ্ধতিতে বলো না, বৃত্তীয় পদ্ধতিতে বলো। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে 108-এর মান আমরা কি করে বের করব বলো। আমি যদি এইটাকে মুছে দিই, তাহলে বুঝতে পারলে তো এক একটা কোণের মান কিভাবে হলো 108। তাহলে এবারে বলো, আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে বের করতে চাই তাহলে কি হবে। আমরা তো জানি যে রেডিয়ান বাই 180, তার সাথে গুণ করতে হয় এই যে এক একটা কোণের মান কত 108কে, তাহলেই তো হয়ে যাবে, তাই না। কাটাকুটি করি, আমরা যদি দেখো 9 দিয়ে কাটি, তাহলে 9 12 108, 9 2 × 18 0। আবার দেখো আমি যদি 4 দিয়ে কাটি, 4 3 12, 4 5 20। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, রেডিয়ান আর 3 রেডিয়ান বাই নিচে কত রয়েছে 5। তাহলে এই তো আমাদের হয়ে গেল, বোঝা গেল। তাহলে এইটাই আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের এই হয়ে গেল কতটা, 4-এরটা চলে যাব 5-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কত দাগ, 5-এর দাগ। তো এবারে দেখো আমরা করব 5-এর দাগ। 5-এর দাগে দেখো বলে দিয়েছে একটা আয়তঘনকের তল সংখ্যা হলো এফ। তাহলে দেখো তল সংখ্যা এফ বলেছে, আমরা জানি তল সংখ্যা কত হয়, বইয়ে তল মানে এফ বলছে, আমরা জানি কত হয়, আমরা কিন্তু জানি তল সংখ্যা হয় 6টা, তাই তো 6খানা হয়। তারপরে দেখো বলে দিয়েছে শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে দেখো শীর্ষবিন্দু বলে, দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, শীর্ষবিন্দু। তাহলে বলো শীর্ষবিন্দু কতগুলো হবে, শীর্ষবিন্দুর সংখ্যা ভি বলে দেখো লিখছি, ভি। বইয়ের মধ্যে বলে দিয়েছে ভি, তাই জন্য আমরা জানি শীর্ষবিন্দু কতগুলো হয়, 8টা হয়, তাই তো। তারপরে দেখো ধার সংখ্যা, দেখো আমি এখানে লিখছি ধার সংখ্যা। তাহলে বলো ধার সংখ্যা কত হবে, ধার সংখ্যা হবে ই।
বইয়ের মধ্যে বলে দিয়েছে ই, আর আমরা জানি কত হয়, ধার সংখ্যা 12টি, তাই না? এইবারে দেখো অ্যান্সারে দেখো 4টে অপশন দিয়েছে। এবারে আমাদেরকে বলছে এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তো আমাদের এখানে কি করতে হবে, প্রত্যেকটা অপশন বসিয়ে বসিয়ে করতে হবে। প্রথমে দেখো এ নাম্বারের অপশনটায় বসাই। এ নাম্বারের অপশনে বলেছে এফ প্লাস ভি, এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু ই প্লাস 2। তো এই অপশনটা আমরা দেখি ঠিক হচ্ছে কি হচ্ছে না। তাহলে এফ এর জায়গায় আমি কত বসাবো, এফ মানে হলো 6 বসাবো। ভি এর জায়গায় কত বসাবো, ভি মানে 8। ই এর জায়গাতে কত বসাবো, ই মানে 12 প্লাস 2। তাহলে দেখো এই দুটোকে যোগ করো 14, আবার এই দুটোকে যোগ করো 14, সমান সমান হচ্ছে, তাহলে মিলে গেল। যদি এটা না মিলতো, ভাবো এখানে অন্য নাম্বার এলো, তাহলে 14 আর 15 তো সমান নয়, তাই না? সমান সমান নয় তো, তাহলে আবার আমাকে বি এর দাগ, আবার আমাকে বি এর দাগের অপশনটা লিখে দেখতে হতো। তাও যদি না মেলে সি, তাও যদি না মেলে ডি। ঠিক আছে, তো এখানে আমাদের ভাগ্য খুব ভালো, তাই জন্য এর দাগেরটা মিলে গেল। এপারেও দেখো রয়েছে দুদিকেই 14 আর মাঝখানে সমান চিহ্ন। ঠিক আছে, তো দুটোই সমান, তো আমাদের এর দাগেরটাই হবে কি অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা যাব 6-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে কি বলে দিয়েছে, অনেকগুলো সংখ্যা বলেছে এবং তাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় অনুযায়ী সাজাই। তাহলে দেখো রয়েছে কত, 8, তারপরে দেখো রয়েছে 9, 8, 9, 10, তারপরে দেখো এখানে রয়েছে 11, দুখানা রয়েছে, দেখো 11 দুখানা, দুবার 11 লিখলাম। তারপরে 13, 15, 16, তাই তো 13, 15, 16। তাহলে টোটাল কতগুলো সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8। তো এখানে দেখো একটা সংখ্যা বাদ যাচ্ছে, সেটা হলো 7। 7 আছে একটা, এই সংখ্যাটা বাদ গেছে। তাহলে দেখো রয়েছে কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9। তাহলে এখানে টোটাল 9টা সংখ্যা রয়েছে, তাই তো? তাহলে 9টা সংখ্যা থাকলে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব? মধ্যমা নির্ণয় করবার সূত্র কি, 9টা সংখ্যা রয়েছে বিজোড়, তাহলে n+1/2 করব। তাহলে n মানে কি, কতগুলো সংখ্যা, টোটাল রয়েছে 9টা সংখ্যা, তাই তো? তাহলে আমি এখানে n এর জায়গায় কত লিখব, 9 প্লাস 1/2। 9 আর 1 যোগ করলে 10, 10কে কি করব, 2 দিয়ে ভাগ করব, হবে কত, 5। তাহলে হবে 5তম সংখ্যা। তাহলে 5তম সংখ্যাটা এখানে আমাদের কত হচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই হলো পঞ্চম, তাই না? তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 11। তাহলে 11 হলো আমাদের মধ্যমা। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 2-এর দাগের একেরটা। তো দেখো 2-এর দাগের একে কি বলে দিয়েছে, 2-এর দাগের একে যা বলেছে সব শূন্যস্থান। তো দেখো শূন্যস্থানগুলো আমরা দেখি। শূন্যস্থানে প্রথমেই বলে দিয়েছে বার্ষিক এ% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ ড্যাশ। সরল সুদ বলেছে মানেই আগে আমরা সূত্রটাকে লিখে ফেলি। হ্যাঁ, সূত্রটা হলো আই ইজুকাল টু কি, আমরা জানি পিটিআর বাই 100। এবারে দেখি আই মানে কত, এগুলো আমরা এবারে দেখি। বলেই দিয়েছে সি মাসের সুদ ড্যাশ, মানে ইন্টারেস্টটা জানতে চেয়েছে, সুদ জানতে চেয়েছে। আচ্ছা, এ% সরল সুদের হারে, তার মানে আরটা বলে দিয়েছে এ%, তাই না? তারপরে দেখো বলে দিয়েছে বি টাকার, মানে আসল টাকাটা কত বলেই দিয়েছে, বি টাকা। তো মনে রাখবে পার্সেন্ট মানেই সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্টে আমরা বসাবো। আচ্ছা, তারপরে দেখো আমাদের কাছে এবারে কি বলেছে, টাইমটা বলেছে। হ্যাঁ, টাইমটা দেখো বলে দিয়েছে সি মাস। এবারে আমি তোমাদের কি বলেছি, সরল সুদের অঙ্কে যে টিটা থাকবে, টাইমটা, সেটাকে মাস অথবা দিনে রাখা চলবে না, সবাইকে বছরে রাখতে হবে। তাহলে মাসকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়, তবেই হবে বছর। ঠিক আছে, দেখো সি কে 12 দিয়ে ভাগ করলাম। এবারে আমরা চলো মানগুলো বসিয়ে দেবো, শেষ হয়ে যাবে। আই এর জায়গাতে আই, পি এর জায়গাতে কত বসাবো, পি মানে হলো তোমার বি ইন্টু টি, টাইমের জায়গায় কত বসাবো, টাইমটা দেখো টাইমটা রয়েছে সি বাই 12।
তাহলে আমি কত লিখবো, c/12। আচ্ছা, তারপরে দেখো আর এর জায়গায় কত বসাবো, এই মানটা এ রয়েছে, এই যে দেখো এ রয়েছে, বাই নিচে যে 100টা আছে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে শেষ পর্যন্ত। দেখো i ইজুগাল টু, তাহলে দেখো উপরে এই এতটা যা আছে আমি আগে দেখে দেখে টুকছি, বি ইন্টু c/12 ইন্টু এ। এবারে দেখো 100-র নিচে কিছু নেই মানে কি, 1 রয়েছে, এবং এই যে 100টা, এই যে 100টা এটা দেখো একটা দাগের নিচে রয়েছে, দেখো এই দাগটার নিচে রয়েছে, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ। তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, 100/1 কে উল্টে দিলে কি হবে, 1/100। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 12 আর 100 গুণ করলে কত, 1200। আর এখানে বি সি আর এ কে গুণ করলে কি হবে, ABC। এই হয়ে গেল অ্যান্সার। তোমরা এইটাকে এই শূন্য স্থানে বসিয়ে দেবে, শূন্য স্থানে তোমরা এই অংশটাকে বসাবে। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা কিন্তু করব দুয়ের দাগের দুয়েরটা। তো দেখো দুয়ের দাগের দুইতে কি বলে দিয়েছে, 3√48, তারপরে দেখো বলে দিয়েছে -4√75, তারপরে দেখবে বলে দিয়েছে +192, দ্বিঘাতকরণীর অঙ্ক। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার জানতে চেয়েছে, তাহলে এর অ্যান্সার আমরা কি করে করবো, এইগুলো তো তোমরা কোষে দেখি 9.1-এই করেছো, যেগুলো রুটের মধ্যে আছে উৎপাদকে বিশ্লেষণ করি। হ্যাঁ, 48কে 2 দিয়ে ভাগ করলে কত, 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে কি কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো 2 পাচ্ছি এখানে দুটো, তাহলে আমি এখানে কি লিখবো, 2-এর মাথাতে, এই 2-এর মাথাতে আমি লিখবো এই যে দেখো স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এই দুটো 2, তার জন্য আবার আমি 2-এর মাথাতে কি লিখবো, লিখবো স্কোয়ার। আবার দেখো একটা 3, তাহলে 3-এর মাথাতে তো স্কোয়ার দেবো না, -4। 75কে এবার উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি কত হচ্ছে, 5 15 75, 15কে 5 দিয়ে করলে হবে 3, তাহলে পাচ্ছি কত, দুটো 5, এই যে দেখো দুটো 5। তাহলে আমি কি লিখবো, 5-এর মাথাতে স্কোয়ার, শুধু 3 যেমন আছে আছে, প্লাস 192। এবারে 192কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে হবে 2 9 কত, 18, তাই তো 2 9 কত, 18, 2 6 12, তারপরে আবার যদি আমি 2 দিয়ে করি তাহলে কত হবে, তাহলে হবে 2 4 8, 2 8 16, তারপরে আবার 2 দিয়ে করলে এখানে হবে 24, আবার 2 দিয়ে করলে হবে 12, 12কে 2 দিয়ে করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। এই উৎপাদকে বিশ্লেষণগুলোকে আমি এবার মুছে দিই, হ্যাঁ, এইগুলোর তো আর দরকার নেই। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, এই যে দেখো দুটো 2, তাহলে আমি এখানে লিখতে পারি কি, 2-এর স্কোয়ার। আবার দেখো এই দুটো 2-এর জন্য আমি কি লিখতে পারি, আবার 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এই দুটো 2-এর জন্য আমি কি লিখতে পারি, 2-এর মাথাতে স্কোয়ার ইনটু, এখানে কত রয়েছে, 3 রয়েছে, যেমন আছে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে দেখো এগুলোকে মুছে দিই, এগুলো তো দরকার নেই তাই না। তাহলে বাইরে কি কি বেরোবে, যাদের মাথায় স্কোয়ার আছে তারা বাইরে বেরোবে। তাহলে দেখো এই 2 আর 2, টোটাল 2 দুগুণে 4 বাইরে বেরোবে, আর বাইরে অপেক্ষা করছে কত, 3, তাহলে 4 3 কত, 12। ব্র্যাকেটের ভেতরে এই রুটের ভেতরে কিন্তু এই 3টা থেকে যাবে, কারণ 3-এর মাথাতে স্কোয়ার নেই। আচ্ছা, আবার দেখো 5-এর মাথায় স্কোয়ার আছে, বাইরে বেরোবে, বাইরে অপেক্ষা করছে 4, তাহলে গুণ করে দাও, 4 5 20, রুটের ভেতরে থাকবে 3 থাকবে। এই 2 2 2, 3টে 2 রুটের বাইরে বেরোবে, তাহলে 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, আর রুটের ভেতরে কত থাকছে, 3, তাই না। তাহলে 12 - 20 করলে কত হবে, -8√3। মাইনাস কেন দিলাম, যেহেতু 20 বড়, ওর আগের চিহ্নটা। তারপরে দেখো +8√3, তাহলে মাইনাস আর প্লাসে কেটে গেল, কত থাকছে, 0। এই আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে কিন্তু আমরা করব 2-এর দাগের 3-এরটা।
তো দেখো 2 এর দাগের 3-এ কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগের 3-এ বলে দিয়েছে একটা ঘনক ও একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 6a²। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4πr²। দুটো সমান, সেই জন্য সমান চিহ্ন দিলাম। বোঝা গেল? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখলাম এবং দুটো বলে দিয়েছে কি সমান। এবারে জানতে চেয়েছে এদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, দেখো দুটো সাইডে দেখো আগে একটা কাজ করা যাক। স্কোয়ারটা যেমন আছে থাক, 6টাকে এই সাইডে পাঠাবো। তাহলে স্কোয়ারটা যেমন আছে থাক, কি বললাম, 6টা গুণ রয়েছে এই সাইডে পাঠাই, আর r² গুণ রয়েছে এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, r²। তাহলে এখানে থাকছে 4π, আর 6টা দেখো কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হবে, ভাগ হবে। বোঝা গেল তো? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা দেখো এখানে কি করব, স্কোয়ার বাই r² যেমন আছে আছে, যা আছে দেখে দেখে টুকলাম, যা আছে দেখে দেখে টুকলাম। এবারে দেখো 4, তারপরে দেখো পাই মানে আমরা কি জানি, 22/7। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, 22/7। তার নিচে দেখো রয়েছে 6, তার আবার দেখো নিচে রয়েছে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, r² বাই এই স্কোয়ার/r² = তাহলে এখানে হচ্ছে 4/4 × 22/7। এবারে দেখো 6টা দেখো একটা দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ। তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, 6/1 উল্টে গেলে কি হবে, 1/6। তাহলে এবারে দেখো কিছু কাটাকুটি যায় কিনা। যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে বলো, 2×3=6। 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2×2। তাহলে আর তো কিছু কাটাকুটি যাবে না, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, স্কোয়ার/r², খুব ভালো করে দেখবে, 2 আর 22 গুণ করলে কত, 44। 7 আর 3 গুণ করলে কত, 21। ঠিক আছে? এবারে এই যে স্কোয়ারগুলো রয়েছে, এই স্কোয়ারগুলোকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। এই সাইডে চলে গেলে কি হবে, রুট হবে। তো আমি এই দিকে করি অঙ্কটাকে। তাহলে আমরা বলতে পারি a/r, তাহলে স্কোয়ার সমান চিহ্নের ওই দিকে যাবে, গেলে হবে রুট। তাহলে দেখো এই স্কোয়ারটা এই দিকে গেলে 44-এর মাথায় একটা রুট বসবে। আবার দেখো এই যে আর এর স্কোয়ারটা এই সাইডে চলে গেলে কি হবে, 21-এর মাথায় একটা রুট বসবে। বোঝা গেল তো? তাহলে আমরা a= কত পেলাম, খুব ভালো করে দেখবে। a a= পেয়েছি কিন্তু √44। এ মানে কি, ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য, তাই না? যদি এটা একটা ঘনক হয়, ঘনকের প্রত্যেকটা বাহুকে আমরা কি বলি, বলি এ। সেই এ এর মাপটা আমি পেয়েছি √44। ঠিক আছে? আর দেখো আর মানে কি, গোলকের ব্যাসার্ধ, গোলকের কি ব্যাসার্ধ, সেটা হলো আর। তো আর এর মান আমি কত পেয়েছি, √21। এইবারে আমার কাছে তো আর ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইনি, আর গোলকেরও ব্যাসার্ধ জানতে চাইনি। আমার কাছে জানতে চেয়েছে গোলক আর ঘনকের কি, আয়তনের অনুপাত। তাহলে দেখো আমি এবারে এইগুলোকে সব মুছে দিচ্ছি। এবারে দেখো আয়তনের অনুপাত বের করব আমরা, আয়তনের অনুপাত। তাহলে ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি, ঘনকের আয়তনের সূত্র, ঘনকের আয়তনের সূত্র হলো কিন্তু a³ এবারে আমরা কি লিখব, গোলকের আয়তনের সূত্র, গোলক 4/3πr³। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে অঙ্কটা। দেখো এবারে আমরা এর জায়গায় তাহলে কি বসাবো, এর মান আমরা কত জানি, এ মানে হলো √44। তাহলে এখানে দেখো আমি লিখছি √44, মাথায় যেমন কিউব আছে দেব, = তারপরে দেখো এখানে কত রয়েছে, 4/3 আর এর জায়গায় কত লিখবো, আর মানে হলো কত, √21। তাই তো, √21, মাথায় যেমন কিউব আছে কিউবটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, কিউবটা দিতে হবে। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এইবারে কিরকম ভাবে করব অঙ্কটা দেখো। আবার দেখো আমি দেখো এখানে লিখছি √44,
আচ্ছা, এখানে যেহেতু কিউব আছে তার মানে আমি কি লিখতে পারি, 44-এর মাথায় কিউব থাকার মানে কি, এই রুটের ভেতরে টোটাল কতগুলো 44 রয়েছে, 3টে 44 রয়েছে, তাই তো, 3টে 44। তাহলে 3টে 44কে আমি এইভাবে লিখতে পারি তো, এই হলো 44-এর মাথায় স্কোয়ার দুটো 44 আর এই আরেকটা 44, বোঝা গেল? তাহলে কিউব থাকার মানে কি, 44 3টে রয়েছে তাকে আমি এইভাবে লিখছি, দুটো 44 আর একটা 44। আবার দেখো এই সাইডে দেখো 4/3, পাই এর জায়গায় আমি কত বসাবো, 22/7। আচ্ছা, এবারে দেখো 21, 21-এর মাথায় কিউব রয়েছে, কিউব মানে 3টে 21 রয়েছে। তাহলে এই 3টে 21কে আমি কিভাবে লিখতে পারি, লিখতে পারি এই হলো দেখো দুটো 21, এই যে দেখো এটাকে আমি ব্র্যাকেট করে রাখি, হ্যাঁ, এরকম ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। তাহলে দেখো এই হলো দেখো তোমার দুটো 21, এই দেখো 21-এর মাথায় স্কোয়ার দুটো আর এই একটা, তাহলে হলো কটা, টোটাল 3টে 21। ঠিক আছে, তাহলে এবারে তোমরা বলো রুটের বাইরে কে বেরোতে পারবে, 44-এর মাথাতে যেহেতু দেখো এখানে স্কোয়ার রয়েছে, দেখতে পেয়েছো তো, 44-এর মাথাতে যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, তাহলে 44টা বাইরে বেরোবে, 44 ইন্টু, এইটা তো বাইরে বেরোতে পারবে না, 44 রুটের ভেতরে থেকে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কত রয়েছে, 4/3, 22/7। এখানে দেখো এই 21টা রুটের বাইরে বেরোতে পারবে, কারণ এই 21টার মাথায় কি রয়েছে, স্কোয়ার রয়েছে, সেই জন্য রুটের বাইরে বেরোতে পারবে। কিন্তু এই 21টা রুটের বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি দুদিকে। এই যেমন দেখো 7 × 7, 7×3 = 21, এই সাইডে একটু কেটে দিলাম। আবার দেখো এখানে নিচে 3 ওপরে 3 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে, 44 আর √44, তাহলে দেখো আমি লিখছি শুধু 44 ইন্টু √44। আবার এখানে দেখো এই সাইডে দেখো কি পড়ে রয়েছে, 4, এবার এগুলোকে নিচে করে লিখছি 22, তাহলে দেখো আমি আবার এখানে লিখছি 22 ইন্টু, আর কি রয়েছে, √21, √21 এইটা পড়ে রয়েছে। তাহলে চলো আমরা দেখো কাটাকুটি করি, এই যে দেখো যেমন 4 × 4, 4 দিয়ে যদি আমি 44কে কাটি তাহলে কত হবে, 11 হবে, তাই কি না, 11 হবে। আবার দেখো 11 × 11, 11 2 22, তাহলে কত পেলাম, 11 2 22 পেলাম। আচ্ছা দেখি আর কি কি কাটাকুটি যায়, আমি এবারে উপরের অংশটাকে মুছে দিচ্ছি, ওপরের এই অংশটাকে আমি এবারে মুছে দিয়ে করি, হ্যাঁ। তাহলে দেখো আমরা এখানে তাহলে পাচ্ছি কি কি, ওপরে দেখো রয়েছে √44, থাক যেমন আছে থাক। নিচে দেখো পড়ে রয়েছে শুধু একটা 2 রয়েছে, আর কি রয়েছে, √21 রয়েছে, তাই তো, রুট কত রয়েছে, 21। এইবারে এই যে দুইটা, এই দুইটা রুটের বাইরে রয়েছে কেন, কেন রুটের বাইরে রয়েছে, কারণ আগের লাইনে নিশ্চয়ই আগের লাইনে এই দুইটা রুটের ভেতরে স্কোয়ার অবস্থাতে ছিল, এই দুইটা রুটের ভেতরে নিশ্চয়ই স্কোয়ার ছিল, তাই জন্যই এখানে স্কোয়ার ছিল বলে সেই জন্যই তো ও রুটের বাইরে বেরোতে পেরেছে, তাই কি না, বোঝা গেল? রুটের ভেতরে স্কোয়ার ছিল, তার মানে সেই জন্যই ও রুটের বাইরে বেরোতে পেরেছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এবারে আমরা দেখো এখানে কত দেখতে পাচ্ছি, √44, তাহলে 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার হয় 4, আর এখানে দেখো কত রয়েছে, 21। তাহলে চলো কাটাকুটি করি, এই যে দেখো 4 × 4, 44কে কাটলে কত হবে, 11, তাহলে আমরা পাচ্ছি কত এখানে, √11, আর এখানে দেখো কত, √21। আর তো কাটাকুটি যাবে না, তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এবারে আমরা চলে আসবো কত, 2 এর দাগের 4-এ। তো দেখো 2 এর দাগের 4-এ কি বলে দিয়েছে, কোসেক থিটা মাইনাস কট থিটা, দেখবে একটা মান বলে দিয়েছে বইয়ের মধ্যে, দেখো বলে দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজুকাল টু, দেখবে কত বলে দিয়েছে, বলে দিয়েছে সমান সমান হলো √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। এবারে তোমাদের আশা করি এই সূত্রটা মনে আছে, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত, 1। মনে আছে? তাহলে এখান থেকেই তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে কি হবে, কোসেকটা এ, কটটা কি, বি। তাহলে এই হলো এ প্লাস বি, তারপরে কি হয় এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে কি লিখবো, এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো, এই যে কট থিটা সমান সমান কত, 1। এবারে আমরা এখানে কার মান জানি বলো, এই যে দেখো কোসেক মাইনাস কটের মান জানি। তাহলে এই যে কোসেক মাইনাস কটের জায়গায় আমি কত বসাবো, √2 - 1। তাহলে এখানে আমি লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা যেমন আছে আছে। এটা দেখবে তোমাদের যে অঙ্ক বই সেখানে 23.3, কোষে দেখি 23.3-এ এই অঙ্কটা কিন্তু রয়েছে এবং আমি করেও দিয়েছি। তো এইটার মান আমরা কত বসাবো, √2 - 1 ইজুকাল টু কত, 1। তাহলে এই পুরো অংশটা তো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে কি হবে, এই একটা যেমন আছে আছে, এই সাইডে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে চলো ভাগ করে দিই আমরা। তাহলে এখানে থাকছে কি, 1, একের নিচে গিয়ে বসবে ভাগ মানে √2 - 1। তাহলে এখানে থাকছে কত, কোসেক থিটা প্লাস কট থিটা যেমন আছে, এটা যেমন আছে বসাতে থাকবো। হিসাব মতো এখানে অঙ্ক শেষ, কিন্তু করণী নিরসন করি। তাহলে করণী নিরসন করাটা উচিত, মানে ভদ্রতার খাতিরে করণী নিরসন করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি করণী নিরসন করি তাহলে কি হবে, এইটা যেমন আছে আছে, তাহলে √2 + 1 একবার নিচে বসবে, একবার √2 + 1 কোথায়, ওপরে বসবে। করণী করছি, করণী করলে এরকম তো হয়। তাহলে এখানে আবার দেখো থাকছে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে দেখো একের সাথে আমি যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে, √2 + 1 হবে। এবং নিচে তাহলে আমরা কি করব, এই যে দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে কার সূত্র, এই হলো এ স্কোয়ার মাইনাস বি মানে কত, 1, তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস কি, এই দেখো বি তার মাথাতে স্কোয়ার, কারণ দেখো এ মাইনাস বি, এ প্লাস বি। ঠিক আছে? চলো এবারে আমি উপরের অংশগুলোকে মুছে দিচ্ছি। তো উপরের অংশগুলোকে মুছে দিলে এবার কি হবে, খুব ভালো করে দেখবে, এখানে যেমন আছে আছে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এখানে মাইনাস, না এখানে √2 এর মাথাতে স্কোয়ার মানে আমরা কত লিখবো, লিখবো তো 2, বিয়োগ একের স্কোয়ার মানে কত হবে, 1। আবার দেখো উপরে কি রয়েছে, √2 - 1, সরি +1। তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1। আর উপরে কি রয়েছে, √2 + 1। এবারে দেখো নিচে একের তো কোনো মানে মূল্যই নেই, তাই না, নিচে একের কোনো মূল্য নেই, তাহলে এইটুকু এটাই হয়ে গেল উত্তর। আর একবার আমরা এটাকে শুধু লিখে নেব, কোসেক থিটা প্লাস কট থিটা, তার মান হলো কত, এই যে এইটা। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল কতটা, 4-এরটা চলে যাব 5-এর দাগে। দেখো এবারে আমরা কিন্তু করব 5-এরটা। তো দেখো 5-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে 7, কমা দিয়ে দেখো রয়েছে কি x-2, তারপরে দেখো আবার রয়েছে 10, তারপরে দেখো আবার কমা দিয়ে রয়েছে x+3। তাহলে এইখানে যতগুলো সংখ্যা রয়েছে তাদের যৌগিক গড় বলে দিয়েছে 5, হলে x এর মান কত। তাহলে দেখো গড় কত বলে দিয়েছে, গড় সমান বলে দিয়েছে কিন্তু 5। এবারে গড় নির্ণয়ের সূত্রটা আমি লিখবো, গড় আমরা কি করে বের করি, সবাইকে যোগ করে ভাগ, তাই না। তাহলে এখানে দেখো কতগুলো টোটাল সংখ্যা রয়েছে, এই যে দেখো এই 7 এই একটা সংখ্যা, তারপরে দেখো এই যে x-2 এই একটা সংখ্যা, আবার দেখো 10 এই একটা সংখ্যা, আবার দেখো x+3 এই একটা সংখ্যা। তাহলে টোটাল 4টে সংখ্যা আমি কি করব, টোটাল তো 4টে সংখ্যা, তাদেরকে আমি কি করব, যোগ করে দেব, যোগ 4টে সংখ্যা বলে 4 দিয়ে ভাগ, আর এখানে কত রয়েছে, 5।
তাহলে শেষ পর্যন্ত কত কি হচ্ছে দেখি। এই যেমন দেখো 7 আর 10 যোগ করলে কত 17 আর 3 কত 20, 20 থেকে 2 বিয়োগ করলে কত 18, তাহলে এই লিখবো 18 এক্স প্লাস এক্স, তাহলে কত হবে 2x। 4 নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে 5-এর সাথে, তাহলে কত হবে 20 হবে। তাহলে 18টাকে এবার ওই সাইডে পাঠাই, 18টা ওই সাইডে গেলে -18, তাহলে 2x ইজুকাল টু কত 2। তাহলে দেখো আমরা যদি 2 আর 2 এই সাইডে কেটে দিই, তাহলে x ইজুকাল টু এইদিকে কত পড়ে থাকছে 1, তাই না? 2 আর 2 দিয়ে 2 কে ভাগ করলাম, করলে কত থাকছে 1, তাহলে x এর মানেই হয়ে গেল আমাদের 1। ঠিক আছে, তো দেখো এই আমাদের হয়ে গেল কতটা 5। এবারে আমরা চলে যাব 6 এর দাগে। তো দেখো 6 এর দাগে যে জিনিসটা বলেছি এটা কিন্তু তোমরা আগে করেছো, আমি যখন এবিটিএস সলিউশন গুলো করিয়েছিলাম সেখানেই কিন্তু ছিল। বলেছে বৃত্তস্থ সামন্তরিক সর্বদা একটা ড্যাশ, বৃত্তের ভেতরে যে সামন্তরিক থাকে, ভাবো বৃত্তের ভেতরে যদি কোনো সামন্তরিক থাকে, ঠিক আছে, বৃত্তের ভেতরে যদি কোনো সামন্তরিক থাকে তাহলে সেটা কি হয়, সেটা কিন্তু হয় মনে রাখবে আয়তক্ষেত্র। মনে পড়েছে, এটা কিন্তু আমি এবিটি এর সলিউশনে করিয়েছিলাম। বৃত্তের ভেতরে কোনো সামন্তরিক থাকলে সেটা হয় আয়তক্ষেত্র। বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব সত্য মিথ্যায়। তো দেখো এবারে আমরা কিন্তু করব 3-এর দাগের অঙ্কগুলো। সত্য মিথ্যায় একে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। তো এটা কিন্তু ভুল কথা। দেখবে আমি আগেও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কিন্তু দাগ কেটে তোমাদের বুঝিয়েছিলাম। সেখানে দেখবে চক্রবৃদ্ধি সুদে তোমাদের একটা কথা বলেছিলাম, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি ভাবো প্রথম বছর যদি কেউ ভাবো 5,000 টাকা ব্যাংকে জমা রাখে আর 10% ইন্টারেস্ট পায়, তাহলে সে কত টাকা ইন্টারেস্ট পাবে 500 টাকা। কারণ দেখো এই যে শূন্য শূন্য কাটলো, সে পাবে 500 টাকা। দ্বিতীয় বছর যখন সে ইন্টারেস্ট পাবে, সে কিন্তু 5,000 টাকা জমা রেখেছিল এবং 500 টাকা ইন্টারেস্ট পেয়েছে, তার মানে 5,500 টাকার উপর কিন্তু দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা পাবে, তাই তো? দ্বিতীয় বছরের ইন্টারেস্ট পাবে। তাহলে দেখো প্রথম বছরে মূলধন ছিল 5,000, দ্বিতীয় বছরে মূলধন হয়ে গেল 5,500, তাহলে কি হলো প্রতি বছর কিন্তু মূলধন বৃদ্ধি পাচ্ছে। তার পরের বছর মূলধন আরো বৃদ্ধি পাবে, কারণ এই ইন্টারেস্টের ওপর পাবে। আসল টাকাটা যা আছে আছে, তার উপর আবার এই টাকাটা ইন্টারেস্ট পেয়েছে, তাহলে এই আসলের সঙ্গে এই ইন্টারেস্ট যোগ হয়ে যে মূলধনটা দাঁড়াবে তার উপর আবার ইন্টারেস্ট পাবে। তাহলে প্রতি বছর কি হবে মূলধন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই জন্যই ইন্টারেস্টও কি বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে প্রতি বছর মূলধন তো সত্যি বলে দিয়েছে, এখানে প্রতি বছর মূলধন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বইয়ে বলছে নাকি মূলধন অপরিবর্তিত থাকে। তো মূলধন তো অপরিবর্তিত থাকে না, মূলধন তো প্রত্যেক বছর বৃদ্ধি পায়, তাই না? আগে ছিল 5,000, এখন হয়ে গেল 5,500, তাহলে এটা হবে কি মিথ্যা। আচ্ছা এরপরে দেখো আমরা 3-এর দাগের 2-তে আসবো। 3-এর দাগের 2-তে দেখো বলে দিয়েছে 192 এবং √192 ও √162, বলছে এরা দুজন পরস্পর সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী মানে কি, রুটের ভেতরে যদি একই সংখ্যা থাকে তাহলে তাকে বলা হয় সদৃশ্যকরণী। তো দেখি রুটের ভেতরে 192, তো একে উৎপাদকে বিশ্লেষণ করি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 9 18, একবারও 2 6, আবার 2 দিয়ে করলে কত হবে 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। তাহলে 192 মানে কি, দুটো 2, তার জন্য আমি এখানে কি লিখতে পারি 2 এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এই দুটো 2 এর জন্য আমি কি লিখতে পারি আবার 2 এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এই যে এই দুটো 2 এর জন্য কি লিখতে পারি 2 এর মাথাতে স্কোয়ার, আর একটা 3 রয়েছে, তাই তো? এবারে 162 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, কত হয় দেখি তো। আমি যদি 162কে উৎপাদকে বিশ্লেষণ করি 2 দিয়ে, 2 8 16, 2 1 2, তাই তো? তাহলে 3 দিয়ে করলে কত হবে 27, 27কে আবার 3 দিয়ে করলে 9, 9কে 3 দিয়ে করলে কত হবে 3। তাহলে এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম,
দেখো এখানে দুটো তিন, তার জন্য আমি লিখবো কি তিনের মাথাতে স্কোয়ার। আবার দেখো এই দুটো তিনের জন্য আমি লিখবো তিনের মাথাতে স্কোয়ার। আর একটা দুই রয়েছে, তাহলে এখানে রুটের বাইরে এই দুটো তিন বেরোবে, তার মানে তিন আর তিন গুণ করলে 9, রুটের ভেতরে থাকবে 2। আর এইটা দেখো, এইখানে কি হচ্ছে, রুটের বাইরে কে কে বেরোবে, 2 2 2, মানে 2 দুগুণে 4, 4 দুয়ে 8, 8√3, 8√3 হবে। তাহলে দেখো এখানে রুটের ভেতরে 2 থাকছে আর এখানে রুটের ভেতরে 3 থাকছে, তাহলে এরা সদৃশ্য নয়। সদৃশ্য হতে গেলে কি হতে হবে, এখানে রুটের ভেতরে যা থাকবে এখানেও রুটের ভেতরে তাই থাকতে হবে। এখানে 3 থাকলে এখানে 3 থাকতে হবে, এখানে 2 থাকলে এখানে 2 থাকতে হবে, তবে সদৃশ। তো এটা সদৃশ্য তো নয়। তাহলে বইয়ের মধ্যে কি বলেছে, এরা নাকি সদৃশ্যকরণী। তাহলে এটা মিথ্যা কথা, সদৃশ্যকরণী নয়, 100% ফলস। ঠিক আছে, চলো চলে যাব আমরা এবারে 3-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো 3-এর দাগে। তো 3-এর দাগে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। তো দেখো এই হলো একটা লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, এই হলো লম্ববৃত্তাকার শঙ্কু, তার এই হলো উচ্চতা। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে ব্যাসার্ধ, এই হলো ব্যাসার্ধ। এবং তির্যক উচ্চতা মানে এইটা, এই যে তির্যক উচ্চতা, এটাকে আমরা কি বলি, আর মানে ব্যাসার্ধ, আর এটাকে আমরা কি বলি, এইচ মানে লম্ব। তাহলে বলছে এরা হলো সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে দেখো এইটা, দেখো লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোকে তাই তো বলে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে যা বলে, শঙ্কুরও উচ্চতা, ভূমি আর তির্যক উচ্চতাকে ওই সেমই তো বলে, তাই না। এর তির্যক উচ্চতাও যা, এইটার তির্যক উচ্চতাকেই আমরা অতিভুজ বলি, এর উচ্চতাটাকেই আমরা কি বলি, লম্ব বলি, আর এই ব্যাসার্ধটাকে আমরা কি বলি, ভূমি বলি। তাহলে সত্যিই তো এর উচ্চতা, ব্যাসার্ধ, তারপর তির্যক উচ্চতা সবই তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মতোই লাগে। তাহলে এটা কি একটা সত্য কথা তো, তাই না। তাহলে এই হয়ে গেল। চলো এবারে আমরা যাব 4-এর দাগে। তো দেখি 4-এর দাগে আমাদের কি বলেছে। দেখো 4-এর দাগে বলে দিয়েছে একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। তার মানে খুব ভালো করে কিন্তু এখানে দেখবে এই জিনিসটা, বলে দিয়েছে একটা খুঁটি, ভাবে এরকম একটা খুঁটি রয়েছে। ঠিক আছে, ভাবো এখানে এরকম সূর্য রয়েছে আর এখানে একটা খুঁটি রয়েছে। খুঁটির আমি নাম দিচ্ছি এ বি বলে, এ বি। সূর্যটা এমন ভাবে রয়েছে যে এখানে কোনো ছায়াই পড়ছে না, ছায়ার দৈর্ঘ্য 0, ছায়ার দৈর্ঘ্য 0। আচ্ছা তোমরা বলো তো, এটা একটা কমন সেন্স দিয়ে তোমরা উত্তর দাও। যখন আমাদের, ভাবো আমরা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, খুব রোদ উঠেছে, রোদে দাঁড়িয়ে আছি, আমাদের ছায়াটা মাটিতে পড়ছেই না, কখন এই রকম হয়, কখন মানুষের ছায়া মাটিতে পড়ে না বলতো। ভূত ফুত হলে ওইসব নয়, কিন্তু উত্তর বলবে না যে যারা ভূত হয় তাদের ছায়া পড়ে না, ওইসব নয়। ব্যাপারটা হলো কখন ছায়া পড়ে না, যখন দেখবে সূর্য একদম মাথার ওপরে থাকে, মানে মাথার ওপরে থাকে মানে কি 90 ডিগ্রি কোণে থাকে। সূর্য যখন কোথায় থাকে, 90 ডিগ্রি, মাথার ঠিক 90 ডিগ্রিতে থাকে, তখন দেখবে মানুষের ছায়া মাটিতে পড়ে না। তার মানে এখানে সূর্যটা তাহলে কোথায় রয়েছে বলো, সূর্যটা তাহলে খুঁটির ঠিক মাথায় রয়েছে, এই রকম জায়গাতে রয়েছে। আর এই রকম জায়গাতে যখন সূর্য থাকে তখন ছায়া পড়বে না। ঠিক আছে, বোঝা গেল। এটা কখন হয়, দুপুর 12টার সময়, দুপুর 12টায় কিন্তু সূর্য ঠিক মাথার উপরে থাকে, মানে মাথা থেকে 90 ডিগ্রি কোণে থাকে, মানুষের মাথা থেকে 90 ডিগ্রি কোণে থাকে, সেই জন্য কিন্তু ছায়ার দৈর্ঘ্য পড়বে না। তাহলে এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 0 হয়। তো ঠিকই তো, এটা তো সত্য, ছায়ার দৈর্ঘ্য 0 হবে যখন 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, চলো এবারে আমরা করব কতটা, 5-এরটা। তো দেখো এবারে আমরা চলে আসব 5-এর দাগে। তো দেখো 5-এর দাগেরটায় বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, আমি বেশ বড় করে বৃত্তটাকে আঁকছি, ও কেন্দ্রীয় বৃত্ত। এবারে দেখো বলে দিয়েছে এবি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্যই সমান। ভাবো এই হলো এবি, এ, আর এই জায়গাটা হলো বি, এবি আর সিডি।
তাহলে এই হলো ভাবো সিডি, দুটো জ্যায়ের মাপ কিন্তু বলে দিয়েছে সমান। তারপরে দেখো এখানে কি বলছে, আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, এ বি আর সিডি সমান। এইবারে খুব ভালো করে দেখো, এ ও বি 60 ডিগ্রি, এ ও বি, তার মানে এই কোণটা যদি হয় 60, তাহলে বলেছে সিওডি 45। তাহলে দেখো সিও ডি মানে এই কোণটা 45। আগের এবিটি এর সলিউশনেই কিন্তু আমি তোমাদের এটা করিয়েছিলাম, আগের এবিটি এর সলিউশনেই, যে এই কোণটা যা হবে এই কোণটাও কিন্তু তাই হবে। কিন্তু এর কারণটা বলি, কেন এটা তাই হচ্ছে তার কারণটা দেখো। এই যে ত্রিভুজটা রয়েছে যার নাম হলো ত্রিভুজ কি, এ ও বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের খুব ভালো করে দেখবে এই বাহুটা কি, এ ও, আর এই বাহুটা দেখো ও বি, এই দুটো বাহু দেখো সমান। কেন বলো তো? কারণ দেখো এ ও বৃত্তের ব্যাসার্ধ, আর ও বিও কি ওই একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই এ ও বা ও এ আর ও বি এরা দুজন কি সমান, তাই তো? এবারে তোমরাই বলো, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটার বিপরীত কোণটা আর এই বাহুটার এই বিপরীত কোণটা সমান হবে। এইটা আর এইটা কি হবে, সমান হবে। বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে, সমান হবে। তার মানে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180। সেখান থেকে আমি যদি এইটা বাদ দিই 60টাকে, তাহলে আমি কি পেয়ে যাব, 120। এই 120 হলো এই কোণটা আর এই কোণটার মান, দুটো মিলিয়ে কি 120, এইটা আর এইটা মিলে কি 120। বোঝা গেল? তাহলে আমি বলেছি এই দুটো কোণ সমান, তার মানে কি হবে, এইটাও হবে কত, 60, আবার এইটাও কত হবে 60। বোঝা গেল? তাহলে 60 করে বোঝা গেল তো? তাহলে এই কোণটাও 60, এই কোণটাও হলো 60। এবারে আমরা এই দিকের এই ত্রিভুজটাতে আসি, এই ত্রিভুজটাতে আসি। তাহলে আগে তোমরা বলো, এই কোণটা 60, এই কোণটা 60 আর এই কোণটা 60, তিনটে কোণ যদি 60 হয়, তাহলে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও বি কি ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি, তার মানে কি বলতে পারি আমরা, সমবাহু, সমবাহু ত্রিভুজ, তাই না? এবারে চলে আসবো এই দিকের এই যে এই ত্রিভুজটা যার নাম হলো কি, সিওডি। এর কারণটা আমি শুধু বলছি, হ্যাঁ। এবারে দেখো ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজটাকে ভালো করে লক্ষ্য করবে। এই ত্রিভুজটা দেখো সমবাহু, সমবাহু মানে হলো এবি বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। মানে তোমার এই বাহুটার মাপ যদি হয় তোমার বাবা 8 সেমি, তার মানে কি এই বাহুটার মাপও তোমার কত, 8 সেমি। আবার দেখো এই বাহুটার মাপও কত তোমার, 8 সেমি। এরকম ব্যাপার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 8 করে। বা আমি যদি ধরে নিই, ভাবো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 9 সেমি, আমি আন্দাজে ধরে নিচ্ছি। তার মানে এটাও 9 আর এটাও 9, এই 9 করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 9। এবারে দেখো কি বলেছে, দেখো খুব ভালো করে দেখবে, এবির যা মাপ হবে সিডিরও তাই মাপ হবে, তার তার মানে এইটাও 9। আচ্ছা এবারে এইটা দেখো, এই এবিটা তো ব্যাসার্ধ, এবিটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটাও তো, এই যে সি থেকে ও, এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও তো হবে 9। এইটা যদি হয় ও থেকে বি, এটা যদি হয় ব্যাসার্ধ, তাহলে তোমার ও থেকে ডি এটাও তো হবে ব্যাসার্ধ, ওডিও তো হবে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ তোমার যদি এই ও থেকে এ এইটাও ব্যাসার্ধ হয়, তাহলে এইটাও ব্যাসার্ধ। তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ তো সমান, এটা 9 হলে এটাও 9। এইটা তোমার যদি ব্যাসার্ধ হয় 9, তাহলে এই ব্যাসার্ধও হবে 9। তাহলে এখানেও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 9 করে হয়, তার মানে কি এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের সবকটা কোণ কত, 60 করে হয়। তার মানে এই যে এটাও, এইটাও 60 হলে এইটাও 60 হওয়ার কারণটা বোঝা গেল তো? এই যে আমি বলি না, এই কোণটা 60 হলে এই কোণটাও 60 হবে। কেন হবে সেই কারণটা আমি বলে দিলাম। আর বইয়ের মধ্যে বলছে নাকি 45 হবে, বলো কি বলবো এদের? তাহলে মিথ্যা হবে, বইয়ের মধ্যে বলছে 45 হবে, তাহলে ওটা কি হবে, মিথ্যা হবে। তাহলে এই আমাদের হয়ে গেল 5এরটা। এবারে আমরা যাব 6এর দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো 6এর দাগে। তো দেখো 6এর দাগে কি বলেছে, 6এর দাগে দেখবে বলে দিয়েছে পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। তাহলে দেখো লেখচিত্র মানে কি, গ্রাফ। সোজা সাপটা কথায় লেখচিত্র মানে গ্রাফ। তাহলে পরিসংখ্যা বহুভুজ আমরা কিসে করেছি, গ্রাফে করেছি। তাহলে এটা হবে কিন্তু সত্য, পরিসংখ্যা বহুভুজ আমরা করেছি কিন্তু গ্রাফে। তাহলে এটা সত্যি, যেটা লেখচিত্র সত্য হবে। বোঝা গেল? खत्म। बाय बाय टाटा गुड बाय।